সজীব ভাইয়ের হলুদে শাড়ি পরার ইচ্ছে থাকলেও নেড়ে চেড়ে হাতের শাড়িগুলো রেখে দিয়ে একটা জামা হাতে নিলাম। শাড়ি পরার ইচ্ছেটা মূলত দমিয়ে রাখতে হলো রিমিয়াপুর হলুদের কথা মনে পড়ে। আর শাড়ি পরে যদি সেই মানুষটাকে দেখাতেই না পারি তাহলে পরেই বা লাভ কি। শাড়িগুলো রেখে কাঁচা হলুদ রঙের জামা নিয়ে ঝটপট পরে নিলাম। এর মাঝে রিফাপু রুমে ঢুকে বকাঝকা শুরু করলো আমাকে। সবাই রেডি, অথচ আমার কোনো কিছুই হয়নি। বকা খেতে খেতে কোনো রকম রেডি। রিফাপুকে বললাম, চল আমার হয়ে গেছে। এর মাঝে রিফাপু আবারও মেকআপের হালকা টাচ দিল। আমার দিকে তাকিয়ে অবাক হয়ে জানতে চাইল, এভাবেই যাবি নাকি? আমিও হ্যাঁ বলে যাবার জন্য টানা দিলাম। কেমন জানি সবকিছুতেই একটা বিরক্তি ভর করছে। সকালে বমি করার পর থেকে শরীরটা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সারাদিন বিছানা ছেড়েও উঠতে ইচ্ছা হয়নি। বাসার সবাই এক নজর করে দেখে গেলেও বাইরে যাবার জন্য কেউ কিচ্ছু বলেনি। সারাদিন ঘরবন্দি থাকায় নিজের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে প্রায়। তাই ইচ্ছের বিরুদ্ধে হালকা পাতলা রেডি হয়ে নিলাম। সবার মাঝে থাকলে হয়তো তাসফিন নামক মানুষটাকে কিছুক্ষণের জন্য ভুলে থাকতে পারবো। রিফাপুর সাথে নিচে নেমে বাইরে আসতেই বিয়ে বাড়ির আমেজ তীব্রভাবে প্রতিফলিত হলো। গান বাজনা হই হুল্লোড়, বাচ্চাদের ছুটোছুটি, বয়স্কদের নিজেদের মতো আনন্দ করা, সব মিলিয়ে ব্যাপক কাণ্ড। আমি একপাশে বসে দেখে চলেছি সবার কর্মকাণ্ডগুলো। অসুস্থ বলে কেউ আর ঘাটল না আমাকে, বরং সবাই চোখে চোখে রাখলো। ভাইয়াকে হলুদ দেবার কার্যক্রমও শুরু হয়ে গেল ইতিমধ্যে। সবার পর এলো আমাদের জেনারেশনের পালা। ভাই বোনেরাও কয়েকজন ভাইয়াকে হলুদ দিল। এবার আমার ডাক পড়ল। ইচ্ছে না থাকা সত্ত্বেও উঠে আসতে হলো স্টেজের কাছে। একটু হলুদ ছুঁয়ে দেবার জন্য হাতে নিতেই ভেসে আসলো কারোর গলা, দিস ইজ নট ফেয়ার। আমাকে ছাড়াই নিজের হলুদ শেষ করে দিতে যাচ্ছ ভাইয়া? অতি পরিচিত গলা শুনে সামনে তাকাতেই চমকে উঠলাম আমি। এই মানুষটাকে মুহূর্তে এখানে দেখে অবাকের চরম পর্যায়ে চলে গেছি আমি। মনে হচ্ছে তাকে নিয়ে এতটাই কল্পনা করে চলেছি যে চোখের সামনেও দেখতে পাচ্ছি। আধা ঘন্টা আগেও তো তার সাথে কথা হলো, কই তখন তো বললো না যে উনি আসছেন। কিন্তু আমার ধ্যান ভাঙলো যখন এভাবে হা করে বসে থাকবি। হলুদ লাগা ভাইয়াকে, বলে উঠলেন তাসফি। আমি ঘোর কাটিয়ে তাসফির দিকে তাকাতেই উনি কিছু একটা ইশারা করে অনেকগুলো হলুদ হাতের মুঠোয় নিয়ে সজীব ভাইয়ার পুরো মুখে মাখিয়ে দিলেন। ভাইয়া বাধা দেওয়ার চেষ্টা করেও পারল না। এখানেও কান দিয়ে বাকিরা সবাই হো হো করে হেসে উঠল। এর ফাঁকে আমি কিছুটা হলুদ লাগিয়ে দিলাম ভাইয়াকে। এখনও অবিশ্বাসের সাথে একটু দূরে দাঁড়িয়ে দেখে চলেছি সেই মানুষটাকে। চোখের সামনে দেখেও একটু না ছুঁয়ে যেন বিশ্বাস করতে পারবো না সত্যি সত্যি তিনি এসেছেন। এতক্ষণে আমার সাথে কোনো কথা হয়নি ওনার। সবাই ওনার হঠাৎ আগমনে ব্যস্ত হয়ে উঠেছে ওনাকে নিয়ে। কিন্তু এর মাঝেও বুঝতে পারলাম এতক্ষণের বিষণ্ণ মনের মেঘ কেটে গেছে। ভালো লাগা ছেয়ে গেছে মন জুড়ে। একটা কথা ভেবে ভীষণ অবাক হলাম। 8-9 মাস আগেও এমনই একদিনে রিমিয়াপুর হলুদে ওনার হঠাৎ আগমনে আটকে বসেছিলাম আমি। ভয়ে জড়সড় হয়ে পালিয়ে বেরিয়েছিলাম ওনার থেকে। কিন্তু আজকে ওনার একটু সন্নিকটে যাবার জন্য উতলা হয়ে উঠেছি। মোবাইলের রিংটোনে নিজের ভাবনাগুলো ছুটে গেল আমার। স্ক্রিনে তাসফিন নাম্বার দেখে চোখ উঠিয়ে সামনে তাকালাম, কিন্তু দেখতে পেলাম না ওনাকে। আশেপাশে চোখ ঘুরিয়েও পেলাম না। আশ্চর্য, এতক্ষণ তো এখানে ছিলেন, তাহলে গেল কোথায়? আর ফোন দিচ্ছেনই বা কেন? সাতপাত চিন্তা না করে কল রিসিভ করলাম। হ্যালো বলে কথা শুনতে চাইলে ব্যর্থ হতে হলো এই আওয়াজে। বাধ্য হয়েই সেখান থেকে চলে আসতে হলো। পূর্ণ চাঁদের আলোয় কিছুটা সাহস নিয়ে পুকুরের দিকে চলে আসলাম। মোবাইল কানে নিয়ে হ্যালো হ্যালো বললেও কোনো সাড়া পেলাম না ওনার। হঠাৎ গলায় হাতের স্পর্শ পেতেই চমকে উঠলাম আমি। শীতল হাতটা বিড়বিড় করে গালে উঠতেই কেঁপে উঠলাম কিছুটা। হঠাৎ মনে পড়ে গেল রিমিয়াপুর হলুদের রাতের কথা। সেদিন রাতেও ঠিক এমন কিছুই ঘটেছিল। তাহলে কি আজকেও সেদিনের এই লোকটা আমার সাথে কিছু করার চেষ্টা করছে? ধরাম ধরাম করে বুকের শব্দটা বাড়তে লাগলো। প্রচণ্ড ভয়ে আহ করে চিৎকার দিয়ে হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই হুট করে পেছন থেকে জড়িয়ে ধরল। এবার ছোটাছুটি মাত্রাটা দ্বিগুণভাবে চালিয়ে গেলাম। মৃদু আত্মদান করে তাসফি বলে ডেকে উঠলাম কয়েকবার। হঠাৎ কানের কাছে রূপটা শুনে নিমিষেই ছোটাছুটি থামিয়ে স্থির হয়ে গেলাম। চকিতেই পিছন ফিরে তাকিয়ে চোখের সামনে চাঁদের আলোয় কাঙ্ক্ষিত চেহারাটা দেখেই তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলাম। সেকেন্ডের মধ্যে ফুপিয়ে কেঁদে উঠলাম। আমার হঠাৎ কান্নার আওয়াজে তাসফি উত্তেজিত হয়ে পড়ল। জানতে চাইল কি হয়েছে, কান্না করছি কেন। সহসা জবাব দিতে পারলাম না আমি। স্পষ্ট সুরে শুধু বলে উঠলাম, আপনি খুব খারাপ। তাসফি সাথে সাথে নিজের সাথে গভীরভাবে জড়িয়ে নিলেন আমাকে। বললেন, ভয় পাচ্ছিস কেন? আমি ছাড়া আমার বউকে কারো ছোঁয়ার সাহস নেই। রিমিয়াপুর হলুদেও কেউ এভাবে আমাকে, আমি তো ভয় পেয়ে। আমার কথায় উনি হালকা হেসে উঠলেন হয়তো। দুহাত আমাকে চেপে ধরে বলে উঠলেন, এত দূর থেকে ছুটে এসে বউয়ের কান্না করা মুখটা দেখতে হবে নাকি আমার? বললাম না, আমার বউকে একমাত্র আমি ছাড়া কারো ছোঁয়ার অধিকার নেই। সেদিন জিমির বিয়েতেও ছিল না, আর আজকেও নেই।
কয়েক সেকেন্ডে ওনার কথা মাথায় যেতে চুপ হয়ে গেলাম আমি। ফোপানো থামিয়ে বিস্ময় হয়ে বুক থেকে মাথা তুলে তাকালাম ওনার দিকে। আবছায়া আলোয় ওনার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আস্তে করে বলে উঠলাম, মানে সেদিন আপনি আমাকে, তো আমি ছাড়া কেউ তোকে একটু হাত লাগিয়ে দেখুক না, তার কি অবস্থা করবো নিজেও জানে না। ওনার কথায় আবারও অবাকের পর্যায়ে চলে গেলাম আমি। রিমিয়াপুর হলুদের রাতে যে উনি আমাকে এভাবে অন্ধকারে হলুদ লাগিয়ে দিয়েছিলেন, সেটা আমি কল্পনাও ভাবতে পারিনি। পরের দিন সবার সামনে বলার পর যখন রাহাত বলল ও লাগিয়েছিল হলুদ, তবুও কেন জানি বিশ্বাস হচ্ছিল না এই বজ্জাত লোকটার দ্বারাই এসব কাজ সম্ভব। আপনি খুব খারাপ, সত্যি খুব খারাপ, খুব খারাপ। তুমি বললে আজ আরো ডাবল খারাপ হতে রাজি আছি। আফটার অল প্রায় 2 সপ্তাহের আদরগুলো জমা পড়ে আছে, সবগুলো শোধ করতে হবে তো নাকি? রাতে প্রায় 12টা। শহরে এটা সবে রাত হলেও গ্রামে গভীর রাত বলা চলে, কিন্তু বিয়ের আমেজে গভীর রাতটা যেন চাপা পড়ে গেছে। বড়রা সবাই নিজেদের কাজ সেরে রুমে চলে গেল। পুরো কাজিন দল আড্ডায় মেতে উঠেছে। শুধু আড্ডা নয়, সেই সাথে মেহেদিও লাগানো হচ্ছে সবার হাতে হাতে। আড্ডার মধ্যমণি হচ্ছে সচিব ভাইয়া। তাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলে সমানে পেঁচিয়ে যাচ্ছে। সবার এত হাসি ঠাট্টার মাঝেও মন বসাতে পারছি না। তার মূল কারণটা হচ্ছে একজনই, তাসফির অনুপস্থিতিতে নিজের মনটা টিকিয়ে রাখতে পারছি না আড্ডার আসরেও। কাল সারা রাত জেগে আমার সাথে কথা বলে, পরদিন ইউনিভার্সিটিতে সারাদিন কাটিয়ে সেখান থেকে চলে এসেছেন এখানে। এতে উনি যে ঠিক কতটা ক্লান্ত সেটা ওনাকে দেখেই বুঝতে পেরেছিলাম। তাই জোর করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বাধ্য করেছি। নিজেও আড্ডার আসরে না থেকে ঘুমিয়ে পড়তে চাইলেও বাধ্য হয়েই এখানে আসতে হয়েছে আতিফার জন্য। বুড়িটা আমার হাতে মেহেদি দিবে, তাও এখনই। তাসফি আরও 10 মিনিট আগেই ঘুমিয়ে পড়েছিলেন, তাই আতিফার ছোট্ট মনটা না ভেঙে চলে আসলাম এখানে। এত রাত জাগতে না পেরে মেহেদি দেবার আগেই ঘুমিয়ে পড়েছিল পিচ্ছিটা। হাতটা শুকিয়ে গেলে সবাইকে বলে আতিফাকে কোলে নিয়ে উঠে পড়লাম সেখান থেকে। চাচির রুমে ওকে দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালাম। নিজের রুমের কাছে আসতেই ছোট দাদি আয়শা বেগমকে দেখে কিছুটা অবাক হলাম। এই মহিলা এত রাতে এখানে কি করছে সেটা ভাবনাতে ঠেকে গেল। ওনার তো এখানে আসার কথা নয়, আর এভাবে আমার রুমের দিকে উকি দিচ্ছেন কেন উনি? আমি আরো কিছুটা এগিয়ে যেতে আমাকে দেখে চমকে গেলেন। এতক্ষণে হয়তো খেয়াল করেনি আমায়। আমি কিছু না বলে রুমে যাবার জন্য পা বাড়াতে বলে উঠল, কোথায় যাস? ইচ্ছের বিরুদ্ধে থেমে যেতে হলো আমাকে। এই মহিলার সাথে কথা বলার ইচ্ছা বা রুচি কোনোটা আমার না থাকলেও বিরক্ত নিয়ে বলে উঠলাম, কেন? আপনাকে বলতে হবে কেন? এত রাতে নিজের রুমের সামনে এসে কোথায় যেতে পারি সেটা নিশ্চয়ই আপনার জানা আছে। চটাং চটাং কথা কস আমার সাথে, লাজ লজ্জা তো তোর নাই। সম্মান দিতে জানোস না তো বড়দের। দেখেন, এত রাতে আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছেই নাই আমার বলেই রুমে আসতে নিলাম, কিন্তু আমাকে আবারও বাধা দিলেন উনি। আমি বিরক্ত নিয়ে বলে উঠলাম, আপনার কি সমস্যা বলেন তো? এত রাতে আমাকে এসে কেন বিরক্ত করছেন? আমি তো আর আপনার রুমে যাচ্ছি না যে বারবার বলে উঠছেন কোথায় যাচ্ছি। যত সব বলে ওনাকে তোয়াক্কা না করে চলে আসলাম। বুঝতে পারছি না এই মহিলার মতলবটা কি। এদিকে তো ওনা আসার কথা নয়, তবুও এত রাতে এখানে কি কাজ করছেন উনি? পুপির বাড়ি তেমন একটা বড় না হওয়ায় এই বাড়িতেই মেহমানে ভরে গেছে। হয়তো তাদের তদারকি করতে এসেছে। ওনার দিকে মনোযোগ না দিয়ে রুমের দিকে চলে আসলাম। দরজা ছেলে ভেতরে পা দিতেই চমকে উঠলাম আমি। বিস্মিত বিমোহিত হয়ে দাঁড়িয়ে গেলাম দরজার কাছে। এক মুহূর্তের জন্য থমকে যাওয়া পা দুটো সামনের দিকে এগিয়ে গেল না, পুতুলের মতো আটকে গেল সেখানে। সাথে বাইরে ওই মহিলাটা দাঁড়িয়ে থাকার কারণটা এবার স্পষ্ট ধরা দিল আমার কাছে। এরা যে নিজেদের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারে সেটা সত্যি আমার কাছে অবাঞ্ছনীয় ছিল। তাসফির অস্পষ্ট সুরে বলা কথাগুলো আমার কানে আসতেই ঘোর কাটলো আমার। রিয়াকে ওনার দিকে আরো ঝুঁকে যেতে শরীরে আগুন ধরলো যেন। রাগের সীমা অতিক্রম করতে পারলাম না আর। ধোপাধোপ পায়ে খাটের দিকে এগিয়ে গিয়ে রিয়ার হাত ধরে এক ঝটকায় বিছানা থেকে নামিয়ে দাঁড় করালাম। এতটুকু সময় নিয়ে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিলে মোর গালে। সাথে সাথে বলে উঠলাম, এত সাহস কি করে হয় তোমার আমার স্বামীর কাছে যাবার? লজ্জা করে না এত রাতে বোনের ঘরে এসে বোনের স্বামীর দিকে নজর দিতে? রিয়াকে মারার জন্য এগিয়ে যেতেই ছোট দাদি আয়শা বেগম রুমে ঢুকলেন। আমাকে আটকানোর চেষ্টা করলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আবারও চিৎকার করে উঠলাম। উনি বলতে লাগলেন, ওরে মারতাছিস কে? আমার নাতনিটারে ডাইক্কাই না। প্রচন্ড রাগে আবারও চিৎকার করে উঠলাম। এর মাঝে হুড়মুড় করে রুমে ঢুকে গেল রিফাকুরা সবাই। কি হয়েছে জিজ্ঞেস করলে আমি রাগে কোনো জবাব দিতে পারলাম না, ফুঁসে উঠলাম শুধু। বিছানার একদিকে তাকালাম। আমার চিৎকার শুনে ঘুম ভেঙে অবাক হয়ে তাকিয়ে আছে তাসফি। কি হয়েছে সেটাই যেন বুঝে উঠতে পারছে না ও। ওনাকে দেখে রিমিয়াপুর বিয়ের রাতের কথাগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। সেদিন রাতেও ঠিক এমন কিছুই ঘটেছিল, কিন্তু ওনার জায়গায় আমি ছিলাম। এই মহিলার এত নিচু মন মানসিকতা আবারও রাগে রি করে উঠল পুরো শরীর। লজ্জা লাগে না আপনাদের? আর কতটা নিচে নামবেন? আর তুমি, তোমার সাহস হয় কিভাবে আমার স্বামীর দিকে নজর দেবা? তোমাকে তো আমি আজ রিয়ার দিকে আবারও তেড়ে যেতেই সবাই আমাকে আটকে দিল।
আমি ছোটাছুটি করতে এবার তাসফি এসে আটকে নিল। জানতে চাইলো কি হয়েছে, এভাবে কেন রিয়েক্ট করছি। আস্তে আস্তে রুমের সবাই এসে ভিড় জমানো। বড় চাচা, আব্বু, কাকু, চাচিরা সহ সবাই আসলো। সবাই জানতে চাইলো কি হয়েছে। সবাইকে দেখে ছোট দাদি হড়হড় করে বলে উঠল, তামাশা করিস কে এত রাতে? মার নাতনিটার গায়ে হাত দিস আবার চ্যাটাং চ্যাটাং কথা কস। ওনার কথায় আরো জ্বলে উঠল যেন। বললাম, এর আগে বলেন ও এখানে কি করছে? বড় বাবাই, রিয়া এত রাতে এখানে কি করছে ওকে সেটা জিজ্ঞেস করো। আমার স্বামীর কাছে ও কেন গিয়েছিল? পুরো রুমে নীরবতায় ছেয়ে গেল আমার কথায়। সবাই চুপ করে অবাক হয়ে তাকিয়ে আছে। রিয়া ফট করে বলে উঠল, আমি এত রাতে কেনই বাসতে যাব? এই রুমে তো আমাকে তাসফি ভাই ডেকে। চুপ, একদম চুপ, আমার স্বামীর নাম মুখে আনবি না। লজ্জা করে না ওনার নামে মিথ্যা বলতে? আজ তোকে আমি আবারও তেড়ে যেতেই তাসফি আটকে নিলেন আমাকে শান্ত করতে বলে উঠলেন, রূপু শান্ত হও, মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করবো মানে? করতে পারছি না মাথা ঠান্ডা আমি। ওর সাহস কি করে হয় আপনার কাছে যাবার? আপনার নামে বাজে কথা বলো সাহস হয় কি করে ওর? বললাম না মাথা ঠান্ডা কর। এত হাইপার হচ্ছিস কেন? তাসফির কথায় কাজ হলো কিছুটা। নিজেকে শান্ত করার প্রয়াস চালিয়ে গেলাম। সত্যি এই মুহূর্তে নিজেকে শান্ত রাখা প্রয়োজন। যা করার মাথা ঠান্ডা করেই করতে হবে। আগের বাড়ির মতো হাইপার হওয়া যাবে না। ওদের কাজ দিয়েই ওদেরকে বেঁচাতে হবে। চেঁচামেচির আওয়াজে ছোট দাদির ছেলে মেয়েরা সবাই চলে আসবে। এতক্ষণে আনিস কাকু হন্তদন্ত হয়ে বলল, কি হয়েছে আম্মা? রিয়া রিয়া কি হয়েছে? কান থেকে